একটি জায়গা আছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ। ওইখানে কারণ শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, অত্যন্ত প্রিয় ব্যবসায়ী, যাকে একের পর এক মনে করছে অন্যের ব্যাংক কেড়ে নিয়ে তাকে দিয়ে দেওয়া হচ্ছে। এর কারণে প্রায় 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে। 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে। আপনার কি বলে দরবেশ সালমানের রহমান বাংলাদেশের শেয়ার বাজার আত্মসাৎ করেছেন, ব্যাংকগুলো লুট করেছেন, একতরফাভাবে টাকা পাচার করেছেন, কিন্তু তুরস্কের সাথে করে আর নিয়ে যায়নি। সেখানে উনি ধরা পড়ে গেছেন। শেখ হাসিনা জানেন যে বিশ্বের কোন কোন দেশে কোন কোন ব্যাংকে কোথায় কোথায় টাকা আছে। এখন তো শেখ হাসিনা মজায় আছে, কারণ সালমানের রহমানের এই কারণে টাকা, সেই টাকাগুলো তিনি ভোগ করবেন। আরো যেগুলো বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে সেই টাকা তিনি এখন সেখানে ভোগ করবেন। এই কারণেই তাদেরকে অবাধে বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে। এখন কারাগারের ভিতরে নাকি সালমানের রহমান খুব মহান্তরীয়তা আছেন শুনি, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার যে গার্মেন্ট সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ, একটার পর একটা ঘটে যাচ্ছে। সাংবাদিক এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমানের রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে। কারণ প্রায় 90% গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের, যাদের সাথে সালমানের রহমানের সম্পর্ক আছে। আপনার 343 জন যাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটাও গণমাধ্যমে উঠেছে, প্রায় 14,500 কোটি টাকা আটকে পড়ে আছে, আটকানো আছে। মানে তাদের ওই অ্যাকাউন্টে, সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে। এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এই 15-16 বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল, সেগুলো কিছু কিছু হয়তো এখন বের, কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি। শেখ হাসিনার আমলে জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, চাকুরিজীবী হয়েছে, কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, শেখ হাসিনার পেয়ারা মানুষ, আদরের লোক। তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু এত বিরক্ত হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, ব্যাংক বিমা নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারীরা। গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার করলেন কি একটা সমিতি, তারা নির্বাচন করেছেন, সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ থেকে থেকে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা হলো কি করে? আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটি যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের আবার সেই ক্ষেত্রে বিভিন্ন সংগঠন করেছে অফিসাররা। এটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারি, কিন্তু সেখানে রং বেরং, নীল দল, সাদা দল, কখনো রাজনৈতিক দল, তাদের কোন সংগঠন থাকে আমরা জানি না। এইটা উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী কথা বলেন, এই জন্য আপনার ধন্যবাদ দেবো। কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে? কারা এরা? তারা এখানে এই নির্বাচন করছে, আবার ভরাও করে বলে যে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। আজকে যে খাপটি মেরে থাকা যে টাকাগুলো
এই টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকরা জড়িত আছে, এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 15-16 বছর ধরে, তারা এখন ভিতরে ষড়যন্ত্র করছে। আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি এমন ঘটনা হয়েছে যে এই মুহূর্তে দম্ভের সাথে বলতে পারে এর কারণ কি, এর ঘটনা কি, কোথায় কি হচ্ছে? আমরা শেক্সপিয়ারের একটি হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। ডেনমার্কে কোনো কিছু করছে, কোথায় কোনো কিছু করছে, পচনের গন্ধ পাওয়া যাচ্ছে, মানে কথাটা বললে এরকম হয়। তো যদি পচনের গন্ধ তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় করছে, ওই পচার বন্ধ করে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না? আজকে এতদিন লাগে কেন? আজকে সালমানের রহমান, আজকে আজিজ খান, আজকে একের পর এক যারা আন্দোলন ঘুরে কলা গাছ হয়েছে, আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয়, যারা হয়েছে নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে শেখ হাসিনা যাতে আনুকূল্য দিয়েছেন, তাই আজকে লুকে ফুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন, যারা হয়ে তারা অবস্থান করছেন। এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো ধরো, আমাকে ক্ষমতায় রাখো, আর তোমরা লুটপাট করো। এই টাকাগুলো কই? এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না, কিন্তু জনগণের যে সাফারিং, সে সাফারিং তো ঠিকই আছে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিক ভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, আত্মবর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা কমতে থাকবে। আজকে বিল, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অধিকার, এই সিন্ডিকেট ব্রাঞ্চদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সব ইঞ্জিনের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে বিদ্রোহের মানুষ, এই যে কৃষক, অটোরিক্সা চালক, এই যে ট্রেনওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখন তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে, সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে আপনাদের জীবন দিয়ে দেওয়া, এই যে সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, শুধু চাচা মামা খালো অথবা ছাত্র জীবনে বিরোধী দলের শুধু ছাত্র রাজনীতি করেছেন বলে, যারা ক্যাডার সার্ভিসে এসপি ছিলেন, এসপি থেকে গেছেন, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছে জায়গায় আছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল, যাদের প্রমোশন হয়নি, পদোন্নতি হয়নি, তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে। কোন উপদেষ্টা এই জিনিসটা তারা করছে, তাদের বিরুদ্ধেই বেশি ব্লেম দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা রাষ্ট্রভাবে দেখতে পাচ্ছি, ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে, কিন্তু তো মেধার করে, সেই তো মেধার করে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে, তাকে অন্য 16 বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি, শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে। অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে, এই কারণে দেওয়া। এখন তো তারা একটি জায়গায় থাকবে। এখন দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি বেড়ে থাকা আন্দোলন সংগ্রামের কোন স্পিরিটের সাথে তাদের কোন সম্পর্ক নাই। খালি শুনে তারা সুশীল সমাজের লোক, তারা হল গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হচ্ছে। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকলে অত্যন্ত গতিশীল চেতনা,
করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবে? এইটা আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই। গণবিচ্ছিন্ন মানুষ পুরোপুরি জনগণের উপকারে কাজে লাগে না। গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকের এই সভায় আমি ধন্যবাদ যারা উপস্থিত, তারা সবাই শ্রমজীবী মানুষ। আজকে শ্রমিকদের বিরুদ্ধে এখানে উপস্থিত আছেন এবং শুধু শ্রমিকজীবী নয়, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যাদের পরিবারের অনেকেই আত্মহত্যা দিয়েছেন, যাদের সন্তানরা লেখাপড়া করতে, তাদের যাদের লেখাপড়া হয়, তারা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে, এইটি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের অনুরোধ। আগে কেন আমি বঙ্গুতে 4-5 দিন আগে গিয়েছিলাম, আমি এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি প্রায় 9 বছর ভারতে যাকে খুন করে রাখা হয়েছিল, বাংলাদেশে খুন করে ভারতে পাঠানো হয়েছিল, আমরা গিয়ে দেখে এসেছি। এখনো 86 জন শুধু বঙ্গুতে কাতরাচ্ছে, কারো পায়ের মাংস খুলে গেছে, কারো পিঠের মাংস খুলে গেছে, যে কারো এক চোখে গুলি ঢুকে চোখ ব্যান্ডিজ অবস্থায় আছে। এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? এই যে এতগুলো রিক্সা শ্রমজীবী মানুষ 97 জন, এদের দায়িত্ব তো রাষ্ট্র নেবে। আমরা বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্র তো আমাদের হাতে নেই। দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বাত্মক ভূমিকা নিয়েছেন, তারা যারা আমাদেরকে পাঠাচ্ছেন। আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির লোকজন নানাভাবে তিনি প্রতিদিন তাগিদ দিয়ে কারাগারে যে সমস্ত পরিবার ভিত্তিক এই আন্দোলনের স্বৈরাচারী সরকারের পুলিশ শিকার, কিন্তু দায়িত্ব তো রাষ্ট্রের, রাষ্ট্রই তো এই পরিবারের দায়িত্ব নেবে। আজকে যতজন শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যার চোখ নেই, যার হাত নেই, যার পা নেই, তাদেরকে তো সরকারের একটা তালিকা করা দরকার। সেই তালিকা করে তাদের আর মাসিক ভাতা পরিবারকে উপার্জন ক্ষমতা থাকলে তাকে উপার্জনের ব্যবস্থা করা, এটা তো সরকারের দায়িত্ব। আমি আবারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে, যে সমস্ত রিক্সা চালক ভাই, যে সমস্ত শ্রমিক দলের নেতারা, শ্রমজীবী মানুষ মারা গেছেন প্রায় 97 জন, তাদের পরিবারের দায়িত্ব, তাদের ভাবার দায়িত্ব রাষ্ট্রের, অবিলম্বে তাদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে, এই দাবি আমি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যারা পঙ্গু হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে আশু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করবে। এই বলে আপনাদেরকে সমস্ত সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বলা হবে বাংলাদেশ জিন্দাবাদ।